এখনো বাকি 4 কেন্দ্রের ভোট গণনা, চূড়ান্ত ফলাফল সন্ধ্যায়। রাজধানীতে সবজির বাজারে উত্তাপ, মুরগির দাম আরও বাড়ল। রাজনৈতিক ভিন্নমত থাকলেও 15 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন, জানালেন প্রেস সচিব। মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহরে বাংলাদেশি সহ 171 অবৈধ অভিবাসী আটক। এবং পুরো মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন গোলরক্ষক আন্দ্রে ওনানা। আমন্ত্রণ দুপুর 3টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে এখনও 4টি হলের ভোট গণনা বাকি। শুক্রবার দুপুর 12:30 পর্যন্ত 17টি কেন্দ্রের ভোট গণনা শেষ করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচন কমিশনের সদস্য ডক্টর লুৎফুল এলাহি বলেন, 2টি টেবিলে নির্বাচন কর্মকর্তা ভোট গণনা করছেন। এখনও 4টি কেন্দ্রের গণনা বাকি। সেগুলো শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া যাবে। এর আগে বৃহস্পতিবার রাত 10:15টার দিকে ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি ভোট গণনায় এলইডি স্ক্রিনে দেখানো হয়েছে। সেদিন সকাল 9টায় জাকসু ও হল সংসদের ভোট গ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ে 21টি হলকে কেন্দ্র করা হয়। 21 কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 11,897। যদিও অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ভোট গ্রহণের সময় শেষ হওয়ার আগে নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। আরও 4টি প্যানেল ভোট গ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের রিপোর্টার ইসমাইল সিরাজি। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 33 বছর পর গতকাল অনুষ্ঠিত হয়েছে জাকসু নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ ছিল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গতকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ করা হয় এবং পরবর্তীতে রাত 10টা থেকে এই ভোট গণনা শুরু হয়। রাত 10টা থেকে এখন পর্যন্ত প্রায় 18 ঘন্টা যাবৎ এই ভোট গ্রহণ কিন্তু চলছে। তবে নির্বাচন কমিশনরা আশা প্রকাশ করছেন যে আজকে সন্ধ্যা নাগাদ এই ভোট গণনা শেষ হবে এবং ফলাফল তারা ঘোষণা করতে পারবেন। তবে আরেকটি আপনাদের বিষয়ে জানিয়ে রাখতে চাই যে এই ভোট গণনার কাজে নিয়োজিত ছিলেন একজন পোলিং অফিসার জান্নাতুল ফেরদাউস। তিনি কিন্তু আজ সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই সংবাদে কিন্তু এই জাকসু নির্বাচন কমিশনের কার্যালয় এবং পুরো ক্যাম্পাসে শোকের ছায়া কিন্তু নেমে আসে। হঠাৎ এই মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছে না। যে শিক্ষিকা মারা গিয়েছে সেই শিক্ষিকার জানাজা নামাজ কিন্তু জুম্মা কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে যদি আমি আপনাদের আরেকটি বিষয় জানাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু 17টি হলের ভোট গণনা শেষ হয়েছে। 21টি হলের মধ্যে 17টি হলের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। তবে এখনও অনেক কেন্দ্রীয় যে জাকসুর কেন্দ্রীয় সংসদ সেটি কিন্তু এখনও ভোট গণনা শুরু হয়নি। তবে নির্বাচন কমিশন পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে যে আজ সন্ধ্যা নাগাদ সেই ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করতে পারবে, তেমনটি তারা প্রত্যাশা করছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ইসমাইল সিরাজি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক। শুক্রবার সকালে দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে
চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, প্রীতিলতা হলে তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার। জান্নাতুল ফেরদৌসের বড় ভাই মোহাম্মদ আসিফ বলেন, সকাল 8:30টার দিকে নির্বাচন কমিশন ভবনের 3য় তলার ওঠার পর করিডোরের সবার সামনে সেন্সলেস হয়ে পড়েন। পরে তাকে এনাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একটা পরিবার ছিল। আপু যখন এখানে টিচার হলেন, আমাদের সবার ভিতরে খুবই আনন্দ কাজ করছিল। আমি এখানে 45 ব্যাচের স্টুডেন্ট। আমি চাকরি করছি বর্তমানে মহাখালী ICTDRB-তে একজন রিসার্চার হিসেবে। আমার হলের বড় আপু তো আসলে সকালবেলা এই ঘটনাটা শুনে হলে আসলে আমরা সবাই ছিলাম বোনের মতো। এত ছোট ও শিক্ষার্থী ছিল চারুকলার, খুবই মেধাবী, স্বল্পভাষী এবং দায়িত্বপরায়ণ। সেই জায়গা থেকেই সে কিন্তু একমাত্র শিক্ষার্থী থেকে শিক্ষক হয়েছে। শিক্ষক কমিউনিটিতে তার প্রশংসা আছে। হল প্রশাসনে সে কাজ করেছে দায়িত্বশীলতার জায়গায়। সর্বশেষ তার মৃত্যুর আগ পর্যন্ত সে দায়িত্বের কারণেই এরকম একটা স্ট্রেসফুল কাজে ছিল। অতএব তার গুণের কথা আমরা যদি এক কথায় বলতে পারি, সে একজন প্রতিভাবান শিক্ষক ছিল। জাতি এবং বিভাগ উভয় ক্ষেত্রেই একজন প্রতিভাবান শিক্ষকের আসলে বিয়োগ ঘটল। এবং জাকসু নির্বাচন নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসান। রাকিব, স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। স্বাগতম। রাকিব, আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো আপনি গতকাল রাত থেকে ভোর থেকে আপনি সেগুলো কভার করেছেন। তো আপনার কাছে এই ব্যাপারে যদি একটু জানতে চাই যে কতটুকু সুষ্ঠু হলো জাকসু নির্বাচন, এবং আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে ছাত্রদল সহ মোট 5টি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছে। শুরুতে আপনাকে জানিয়ে দিই যে প্রথমে আমরা একটু যেটা বলবো যে জাকসু এবং ডাকসু নির্বাচনে আমরা দুজন পরম কাছের মানুষদেরকে আমরা হারিয়েছি। এর মধ্যে জাকসু নির্বাচনে আমরা আমাদের একজন সহকর্মী সাংবাদিক তরিকুল ইসলাম চ্যানেল এসের তাকে হারিয়েছি। এবং আপনি জানেন যে আজকে সকালবেলা ভোট গণনা কক্ষে দায়িত্ব পালনকালে একজন শিক্ষিকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি আজকে অচেতন হয়ে মৃত্যু কোলে ঢলে পড়েন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি প্রথমে। আর তারপরে আমি একটু যদি জানিয়ে রাখি যে আপনাকে জানাই যে জাকসু নির্বাচন আসলে কেমন হলো। আমরা গতকাল ভোর থেকে আমি কাজ করেছি সেখানে। এর আগেও আমি 2 দিন আগে সেখানে গিয়েছিলাম, রিপোর্ট করেছি, যেটা কিনা জাগো নিউজে গিয়েছে, আপনি দেখেছেন। পুরো প্রক্রিয়া যদি আমরা বলি যে 21টা হল তাদের, এবং 21টা হলে 21টা তাদের কেন্দ্র। এই নির্বাচনে তাদের যে বুথ প্রায় 224টার মতো বুথ ছিল। এবং আমরা যেটি দেখেছি যে সকালবেলা ভোট কেন্দ্রগুলো মোটামুটি ফাঁকাই ছিল, এবং দুপুরের পর বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা আসতে থাকে। এর পেছনে আমরা যেটি দেখলাম খোঁজ নিয়ে, যে মূলত যেহেতু এটি আবাসিক হল, এখানে আবাসনের ব্যবস্থা আছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা বেশিরভাগ ছাত্রই যেহেতু প্রত্যেকটা হলে তাদের হলই কেন্দ্র, যার কারণে তারা সকালবেলা কেউই ভোট দিতে তেমন একটা আগ্রহ ছিল না, তারা বিকেলের পরে যায়। এবং সুষ্ঠুর বিষয়টি যদি আমরা বলি যে প্রত্যেকটা ভোটারের সঙ্গে কথা বলেছি, যারাই ভোট দিয়েছেন তারাই বলেছেন যে কোনো রকমের কোনো বাধার সম্মুখীন হয়নি বা কোনো ভয় ভীতি প্রদর্শন করা হয়নি। তারা নিজের মতো করে স্বাধীনভাবেই তারা ভোট দিতে পেরেছেন বলে তারা বলেছেন। যেটি হয়েছে যে ছাত্রদলের পক্ষ থেকে এবং বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোট বর্জনের কথা বলা হয়েছে। এর পেছনে তারা বেশ কিছু কারণ দেখিয়েছেন, যে ব্যালট পেপার এবং যে মেশিন আনা হয়েছিল OMR মেশিন, এই মেশিন এবং ব্যালট পেপার একটি সফটওয়্যার কোম্পানি, যেটি কিনা জামায়াতের কোনো প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠান থেকে এই ব্যালট পেপার এবং এই মেশিন আনার কারণে ভোটে কারচুপির আশঙ্কা করে, এবং সেখান থেকেই মূলত ছাত্রদল প্রথম অভিযোগ দেয় আমরা যেটি দেখলাম। এবং পাশাপাশি আপনি জানেন যে তাজউদ্দিন হল যেটি রয়েছে সেখানে এই প্রার্থী যখন যে ছাত্রদলের যে প্রার্থী ছিল শেখ সাদি, তিনি যখন যাচ্ছিলেন কেন্দ্র পরিদর্শনে, ঠিক তখন বেলা 2টার মতো বাজে। ওই সময়টাতে দীর্ঘ ভোটারের সারি ছিল, সিরিয়াল ছিল। তো ভোটাররা অনেকটা উত্তেজিত হয় এবং ভোটাররা বলে যে আপনি পরে আসেন, আমরা আগে ভোট দিই।
প্রথমে তাকে রিকোয়েস্ট করে যে ভাই আপনি পরে আসেন, কিন্তু ভোটারদের কথা তিনি শোনেননি এবং দায়িত্বরত যে রিটার্নিং কর্মকর্তা ছিল তাকে চাপ প্রয়োগ করার চেষ্টা করে ভেতরে প্রবেশের জন্য। আমরা যেটি দেখলাম, চাপ প্রয়োগ বলতে এক ধরনের কথাবার্তা, তেমন না, স্বাভাবিক কথাবার্তা, যে আমি ভেতরে প্রবেশ করতে চাই, আমি প্রার্থী, এভাবে তার জায়গা থেকে তিনি কথা বলছিলেন। কিন্তু শিক্ষার্থীরা তখন তাকে এক ধরনের, শিক্ষার্থীরা তোপের মুখে পরবর্তীতে সে চলে আসে। তো সেটি নিয়ে তিনি অভিযোগ জানিয়েছে, তাকে মব করা হয়েছে এমনটা অভিযোগ জানিয়েছে। পাশাপাশি নারীদের হলে তিনি প্রবেশ করেছেন কারচুপির অভিযোগে, জাল ভোটের অভিযোগ, তার কাছে খবর গিয়েছে যে জাল ভোট দেওয়া হচ্ছে নারীদের হলে, তো সেখানে তিনি প্রবেশ করেছেন। তো সেটি নিয়েও এক ধরনের আমরা দেখেছি যে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে, নারীদের হলে কেন পুরুষ একজন প্রার্থী প্রবেশ করলো। তো সব মিলিয়ে আমরা যদি বলি যে আমি যতক্ষণ ছিলাম সন্ধ্যা পর্যন্ত, আপনি জানেন আমি প্রায় সন্ধ্যা পর্যন্ত ভোট গ্রহণ এবং ব্যালট বক্স আনা পর্যন্ত আমি যতটুকু দেখেছি আমার সামনে, এই নির্বাচন সম্পূর্ণই কিছু ভুল ত্রুটি বা বিচ্যুতি ছাড়া, যেহেতু আপনি জানেন যে 33 বছর পরে জাকসুতে নির্বাচন হচ্ছে, স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল, শিক্ষকদের মধ্যে এক ধরনের আনন্দ ছিল, উৎসাহ উদ্দীপনা ছিল এবং পুরো ক্যাম্পাসে এক ধরনের উৎসব ছিল। সেই উৎসব মুখর একটা পরিবেশে একটা ভোট হয়েছে এবং কোনো ভোটাররা কিন্তু কোনো অভিযোগ দেয়নি, ভোটারদের কোনো অভিযোগ নাই, ভোটাররা বলেছে ভোট সুষ্ঠু হয়েছে। কিন্তু যারা প্রার্থী বিভিন্ন, সেটা আমি যদি বলি যে জামাত সমর্থিত যে প্রার্থী, জামাত স্বতন্ত্র যে প্রার্থী, যেটা সমন্বিত শিক্ষার্থী জোট, তারাও প্রথমে কিছুটা অভিযোগ ছিল তাদেরও। সকালবেলা পাল্টা আমরা দেখেছি যে পাল্টা অভিযোগ ছিল একে অপরের প্রতি এবং ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ ছিল। পরবর্তীতে আমরা সন্ধ্যার ভোট গ্রহণের ঠিক আগ মুহূর্তে আমরা দেখি যে অন্য আরও কয়েকটি প্যানেলের পক্ষ থেকে ভোট কারচুপি হয়েছে এমনটা শঙ্কা করে তারা ভোট বর্জন করেছে। তবে আমরা যতটুকু দেখেছি ভোট সুষ্ঠু হয়েছে। যদি এই ভোট সুষ্ঠু না হয়ে থাকে তাহলে আমাদের দেশে অতীতে যত ভোট হয়েছে কোনো ভোটই সুষ্ঠু হয় নাই। আচ্ছা, আপনি যেমনটি বললেন যে একজন শিক্ষিকা মারা গেছেন এবং তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন, তো এই বিষয়টিকে এই পরিস্থিতিতে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আর কি? আসলে প্রথমে যেটি দুঃখ প্রকাশ করেছিলাম আমি একটু বলি যে নির্বাচনী এত বড় একটা কর্মযজ্ঞ, আমরা যখন মাঠে থাকি বা আপনারা যখন নিউজ রুমে থাকেন, আমাদের এক ধরনের কিন্তু চাপ থাকে। আমরা যেমন সাংবাদিকরাও একটা চাপে থাকি, এক ধরনের মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, সংবাদের সবার আগে যেন সর্বশেষ সংবাদটা দিতে পারি, একটা তথ্য দিতে পারি। ঠিক তেমনি শিক্ষিকা যিনি মারা গেছেন, আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, তিনিও হয়তো মানসিক একটা সময় পার করেছেন, যেই সময়টা আসলে তার মধ্যে নানামুখী চাপ, একদিকে ভোটারদের চাপ, একদিকে প্রার্থীদের চাপ, আরেকদিকে যে নিজের যে নৈতিক যে দায়িত্ববোধের জায়গা সেটি ঠিকঠাক পালন করতে পারছেন কিনা। এবং পাশাপাশি আমি যদি বলি যে তারা তো শুধু গতকাল না, তারা তো বেশ কয়েকদিন ধরেই এই ভোট সম্পন্ন করার জন্য কাজ করছেন এবং দিন রাত খেয়ে না খেয়ে আসলে কাজ করছেন। সব মিলে যদি আমরা বলি যে প্রত্যেকের মধ্যেই কিন্তু এক ধরনের মানসিক এক ধরনের চাপ আমাদের ছিল। ওনার মৃত্যুর সংবাদ আমরা যেটি শুনেছি যে অচেতন হয়ে পড়েছেন। তো আমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাংবাদিক ভাই মারা গেল, তিনিও কিন্তু একই অবস্থা, তিনিও কিন্তু অচেতন হয়ে মারা গেছেন। আমরা মৃত্যুর সংবাদ আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে মানসিক যে চাপ, হয়তো এই চাপ থেকে এই অসুস্থতা এবং সেখান থেকেই হয়তো মৃত্যু। তো আমরা চাইবো যে ভবিষ্যতে যেন এই ধরনের মৃত্যু আমরা কামনা করি না, আমরা চাই যে প্রত্যেককে এই যে চাপমুক্ত রেখে যেন কাজ করেন, সেটি শিক্ষক হোক, সাংবাদিক হোক বা অন্য যে কোনো পেশার হোক। আচ্ছা, তাহলে জাকসু নির্বাচনে ভোট গণনায় এত দেরি হচ্ছে কেন এবং এই দেরি হওয়াটা কি রেজাল্টের উপর কোনো প্রভাব ফেলতে পারে? ওই যে আমি আপনাকে বললাম কিছুক্ষণ আগেই যে জাকসু নির্বাচন তারা ছাত্রদল যে বর্জন করলো, কেন করলো? OMR মেশিন, যেটি অপটিক্যাল মার্ক রিকগনিশন মেশিন, যেটা সেই মেশিনটি হচ্ছে যদি আপনার থাকতো তাহলে আমরা মোটামুটি রাত হয়তো 2টা সর্বোচ্চ 3টার মধ্যে ভোটের ফলাফল পেয়ে যেতাম। আপনি 11,000-এর ওপরে ভোটার, 11,743 জন ভোটার, এবং এই ভোটারের মধ্যে আমরা দেখেছি যে ছাত্রছাত্রীদের যে উপস্থিতি ছিল, এখানে প্রায় 67 থেকে 68% ভোট নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কাস্টিং হয়েছে। সুতরাং
যে এত মানে ভোটার, এবং আপনি জানেন যে শুধুমাত্র কেন্দ্রীয় জাকসু না, হল সংসদও কিন্তু রয়েছে এখানে। 21টা হলের আরও কিন্তু প্রার্থী রয়েছে আলাদা আলাদা করে। তো সবগুলো আসলে ম্যানুয়ালি যে গণনা, এই ম্যানুয়ালি গণনার কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। এবং যেহেতু শিক্ষার্থীরা দাবি তুলেছেন, বেশ কয়েকটি প্যানেল দাবি তুলেছেন, ওএমআর মেশিনের উপরে তারা ভরসা করতে পারছেন না, তাদের দাবির মুখে প্রশাসন এবং নির্বাচন কমিশন বাধ্য হয় ওএমআর মেশিন থেকে ফিরে আসতে এবং ম্যানুয়ালি তারা গণনা শুরু করে। আমরা দেখেছি যে গতকাল আপনারা জানেন যে সকালবেলা যেটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা ভোটের শুরুর দিকে আমরা চাপ দেখিনি, 9টার দিকে কিছু কিছু কেন্দ্র 9টা, কিছু কিছু কেন্দ্র 9:15টার দিকে আমরা দেখেছি যে ওপেন করেছে, কিন্তু 9:15 ওপেন করার পরেও 10টা পর্যন্ত প্রায় ভোটার নাই, মানে আমরা তেমন একটা দেখিনি। 10টার পরে মূলত ভোটার আসতে শুরু করেছে। তবে আমরা বিকেলবেলা আবার দেখলাম যে পরিমাণে ভোটারের চাপ ছিল, সেই কারণে কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু কেন্দ্রে 5টার সময় নির্ধারিত সময় থাকলেও ভোটার যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত ভোট নেওয়া হয়েছে। সুতরাং এক একটা ব্যালট বক্স নির্বাচন কমিশন অফিসে আসতে সময় নিয়েছে আরও 1 থেকে 2 ঘন্টা বেশ অতিরিক্ত সময় নিয়েছে, এবং যেই সময়ে গণনা শুরু হওয়ার কথা ছিল তার থেকে 2-3 ঘন্টা পরে গণনা শুরু হয়েছে। এবং যেহেতু হাতে গণনা, ম্যানুয়ালি গণনা শুরু হয়েছে, সুতরাং স্বাভাবিকভাবেই সময় লাগবে এবং এই গণনার সময় আমরা হয়তো আজকে সন্ধ্যা বা রাত নাগাদ শেষ হতে পারে বলে আমরা ধারণা করছি। আপনি জানেন যে এখন পর্যন্ত 17টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে, এখনও 4টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। এগুলো শেষ হবে, তারপর হয়তো আমরা জানতে পারবো। যদি আধুনিক প্রযুক্তির উপরে আমাদের বিশ্বাস রাখতে পারতাম তাহলে হয়তো আরও দ্রুত আমরা এই ফলাফল পেয়ে যেতে পারতাম। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন রেখে আমি আজকের আলোচনাটা শেষ করতে চাচ্ছি যে ডাকসু নির্বাচনে আমরা যেমনটি দেখলাম যে শিবির প্যানেল থেকে জয়ী হয়েছে, তো সেখান থেকে কি মনে হয় যে এটা কি কোনোভাবে ডাকসু নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে কিনা? পুরোপুরি প্রভাব ফেলেছে। সেটা হচ্ছে যে আপনি জানেন যে 9 তারিখে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটি হয়ে গেল, ডাকসুর যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের পর বিএনপি এবং বিএনপির এই সহযোগী সংগঠন ছাত্রদল তারা কিন্তু এক ধরনের মানসিক এবং রাজনৈতিক চাপের মধ্যে পড়ে গেছে। এর আগে তাদের যে কনফিডেন্স ছিল যে আমরা জয়লাভ করব, সেই কনফিডেন্স লেভেলটা অনেকটা নেমে গেছে ছাত্রদলের। এবং আমরা যেটি দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিবিরের যে কার্যক্রম, ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম, শিক্ষার্থী বান্ধব কার্যক্রম, শিক্ষার্থীরা বলছে যে শিবিরের যে কার্যক্রম ছাত্রদের জন্য, সেই পরিমাণে কিন্তু ছাত্রদল কাজ করেনি বা করতে পারেনি। তারা মূলত তাদের যে মাদার যে রাজনৈতিক দল, তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো সম্পন্ন করলেও ক্যাম্পাস ভিত্তিক তাদের তেমন কোনো প্রোগ্রাম প্রচারণা বা শিক্ষার্থীদের সঙ্গে কোনো বিভিন্ন যে আয়োজন, সেসব আয়োজন আমরা করতে দেখিনি। আমরা কিন্তু দেখেছি শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু আয়োজন করেছে বিভিন্ন, আমরা যদি বলি যে ঈদের মধ্যে বা এই যে গণ অভ্যুত্থান যে গেল 5ই আগস্টকে স্মরণ করে বেশ কিছু আয়োজন কিন্তু শিবিরের পক্ষ থেকে করা হয়েছে। এতে করে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে শিবিরের সঙ্গে একটা বন্ডিং আরও বৃদ্ধি পেয়েছে, যেটা কিনা ছাত্র দলের পক্ষ থেকে হয়নি। এবং ছাত্র দলের যিনি, আমি কথা বলেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, ছাত্রদলের যিনি প্রার্থী ছিলেন তার সঙ্গে আসলে তাদের ব্যক্তিগতভাবে তেমন কোনো পরিচয় বা সখ্যতা নাই, 2-1 ছাড়া। তবে তার চাইতে যে বৈশাখী জিএস প্রার্থী, তার সম্পর্কে আমরা দেখেছি যে তাকে অনেকে চিনলেও এই শেখ সাদিকে অনেকেই চেনেন না। এটি একটা কারণ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির জয়ী হবার পরে সেই জয়ের ধারা এখানেও অব্যাহত থাকে কিনা, এই যে একটা চাপে তারা যে সকাল থেকে যে দৌড়ঝাঁপ শুরু করেছে নির্বাচনে জয়লাভের জন্য, আসলে এই শেষ সময় এসে ওই দৌড়ঝাঁপ খুব বেশি একটা কাজে লাগেনি। আচ্ছা, ধন্যবাদ রাকিব আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসানের সঙ্গে। এবার যাচ্ছে অন্যান্য সংবাদে। নাগালে আসছে না সবজির দাম। কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার এখন উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে আরও বেড়েছে মুরগির দাম। চালের বাজারও যথারীতি চড়া, তবে ডিমের দাম কিছুটা কমেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এসব চিত্র চোখে পড়ে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে মিলেছে ভিন্নতাও। সবজির দামে রসুন কেজি প্রতি 100 থেকে 120, পেঁয়াজ 75 থেকে 80, কাঁচামরিচ 160, সিম 120, গাজর
100, মূলা 50 থেকে 60, আলু 20 এবং বেগুন 40 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মাংসের বাজারে ঘুরে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকায়। তবে পাকিস্তানি ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 300 থেকে 310 টাকায়। গরুর মাংস কেজি প্রতি 750 এবং খাসির মাংস 1100 টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন সব পণ্যের দাম একরকম নয়, অনেক সবজির দাম বেড়েছে, আবার কিছু জিনিসের দাম স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ বেচতে আমরা আছে 70 টাকা কেজি, 340 টাকা পাল্লা। আলু করলে 100 টাকা পাল্লা, 20 টাকা কেজি। আদা বেচতে আমরা 160, 150। দাম আগের চেয়ে কম আছে। দেশে 100 টাকা, 90 টাকা, 80 টাকা। আলু 20 টাকা। ইলিশ মাছও একটু কমছে, রুই মাছও কিনলাম, বড় রুই মাছ যেটা কিনলাম 450-500 গেলে আজকে 420 টাকা করে কিনলাম। আর কেজি সাইজ ইলিশ 2000 টাকা এখন। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি পদ নবম গ্রেড ভিত্তিক পদ সোপান বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। শুক্রবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকতা পেশার প্রবেশ পদ হিসেবে নবম গ্রেডের দাবি সম্পূর্ণ যৌক্তিক। তারা অভিযোগ করেন, সরকারি বিভিন্ন দপ্তর, অধিদপ্তর এমনকি নিচু পর্যায়ের অনেক পদও ইতোমধ্যে নবম গ্রেডে উত্তীর্ণ হলেও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখনও দশম গ্রেডেই আটকে আছেন। তাদের দাবি অবিলম্বে সহকারী শিক্ষক পদের ন্যায্য গ্রেড সংশোধন করে নবম গ্রেডে উত্তীর্ণ করতে হবে। ব্রিটিশ শাসনামলে পরিণত উডের এডুকেশন ডেসপার্ট অনুসারে 1854 সালে ভারতবর্ষের প্রতিটি প্রদেশে একটি করে জনশিক্ষা পরিচালকের কার্যালয়, ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন, যেটাকে আমরা ডিপিআই স্থাপন করে সরকারিভাবে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা চালু করে মার্কিন ফোর্ড কোম্পানির সহায়তায় আমাদের দেশে 1954 সালে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হলে কারিগরি শিক্ষায় সম্প্রসারণ, নিয়ন্ত্রণ, তদারকি ও মানবায়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে 1980 সালে উপরিউক্ত অধিদপ্তর, অর্থাৎ আমরা যেটাকে ডিপিআই বলি, ভেঙে পৃথক কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। এই অবস্থায় দ্য সার্ভিস অ্যাক্ট 1975-এর অনুচ্ছেদ 4-এর মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা বলে সরকার দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস রুল 1980 যার মাধ্যমে 1980 সালে বাংলাদেশ সার্ভিসে 14টি ক্যাডার সার্ভিস সৃষ্টি করলে অন্যান্য ক্যাডার সার্ভিসের পাশাপাশি 2টি সাব ক্যাডারের সমন্বয়ে শিক্ষা ক্যাডার সার্ভিস সৃষ্টি হয়। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। বাংলাদেশ নির্বাচন কমিশন কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম চালু করেছে। ফলে এখন থেকে কানাডায় অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে এবং স্মার্ট এনআইডি সংগ্রহ করতে পারবেন। অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে স্থানীয় সময়ে বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। সিইসি এ সময় বলেন, গণতন্ত্রকে ভুক্তিমূলক করতে হলে বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য। তিনি আরও বলেন, রেমিটেন্স পাঠানো, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। দল থাকলে মত পার্থক্য থাকবেই, না হলে ভিন্ন দল কেন হয়? রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকবেই। দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকার পরেও নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মুসলিম রেনেসার কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আমি যে আমাদের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশন আসছে, সেই ইলেকশন ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ হবে, উৎসব মুখর হবে। এবং আমরা মনে করি পুরো বাংলাদেশের সমস্ত মানুষ যারা যেই ভোটার হয়েছেন তিনি ভোট কেন্দ্রে আসবেন, তার ফ্যামিলি নিয়ে আসবেন, নিয়ে এসে ভোট দিয়ে যাবেন। ফ্যামিলি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন না যারা ভোটার না, বাট সবাই মিলে উৎসব মুখর পরিবেশে আমরা এই ইলেকশনটাকে সেলিব্রেট করব।
সুন্দরবনের শিবসা নদী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু রাঙা বাহিনীর 2 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ওই দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা 9 জেলেকে উদ্ধার করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বনদস্যু রাঙা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদীর আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর 5টার দিকে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন অভিযানকারীরা ধাওয়া করে 2টি 1 নলা বন্দুক, 2 রাউন্ড তাজা গুলি, 8 রাউন্ড ফাঁকা গুলি, 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি ও 1টি দেশীয় অস্ত্রসহ দস্যু বাহিনীর 2 সদস্যকে আটক করে। পাশাপাশি এ সময় দস্যুদের কাছে জিম্মি থাকা 9 জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনে কুখ্যাত ডাকাত রাঙা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ 12 সেপ্টেম্বর 2025 তারিখ শুক্রবার ভোর 5টায় কোস্টগার্ড বেস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে অভিযানিক দল ধাওয়া করে 2টি 1 নলা বন্দুক, 2 রাউন্ড তাজা কার্তুজ, 8 রাউন্ড ফাঁকা কার্তুজ, 3টি দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং 1টি দেশীয় অস্ত্র সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙা বাহিনীর 2 সহযোগীকে আটক করে। এ সময় তাদের নিকট জিম্মি থাকা 9 জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা জানান, গত 3 সেপ্টেম্বর 2025 তারিখ মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকব থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সহযোগী নাসির মোল্লা এবং মিন্টু সর্দার বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহর বাহারুতে পৃথক অভিযানে বাংলাদেশি সহ 171 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার ভোরে রাজধানীর শ্বেতাপাকের দানাও কোটার 19 তলা ভবনে চালানো অভিযানে 125 জনকে আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক 1 মোহাম্মদ সোপি 1 ইউসুফ জানায়, আটকদের মধ্যে 81 জন পুরুষ ও 44 জন নারী, যাদের বয়স 16 থেকে 70 বছরের মধ্যে। তাদের মধ্যে মিয়ানমারের 69, ভারতের 25, পাকিস্তানের 14, ইন্দোনেশিয়ার 12 ও বাংলাদেশের 5 জন রয়েছেন। তিনি আরও বলেন, স্থানীয়দের অভিযোগ ও 2 সপ্তাহের নজরদারির পর এই অভিযান চালানো হয়। মোট 64 ইউনিটে অভিযান চালিয়ে 400 জনকে যাচাই করা হয়। আটকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা বা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার অভিযোগ রয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতের এই ঘটনায় গোটা ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইংরেজি বিভাগের 3য় বর্ষের ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি পুকুর পাড়ে থাকতে দেখা যায়। এরপর তাকে দ্রুত একটি বেসরকারি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ছাত্রীটির মৃত্যু ডুবে যাওয়ার কারণেই হয়েছে। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল বলে জানা গেছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে উচ্চপদস্থ কর্তৃপক্ষ এবং শিক্ষকরা সংশ্লিষ্ট হাসপাতালে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। তৃণমূল ছাত্র পরিষদ প্রশ্ন তুলেছে, কিভাবে এত রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যেতে দেওয়া হয়। সংগঠনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ চেয়ে দাবি জানায় তারা।
আমি দুটি সন্তানের মা। আমার মেয়ের নামও মিষ্টু, ওর ডাকনামও মিষ্টু। আমার ছোট মেয়ের নামও মিষ্টু। এই কারণে ওকে খুবই ভালোবাসতো এবং আমরাও ভীষণই ভালোবাসতাম। শান্ত, শিষ্ট, ভদ্র, পড়াশোনার বাইরে কোনো জগৎ নেই। গলা উঁচু করে ওকে কোনোদিনও কথা বলতে কেউ দেখেনি। যার মেয়ে চলে গেছে তার তো চলে গেছে দাদা, এটা তো আর বলার কিছু ভাষায় প্রকাশ করার মতন নয়। বাচ্চারা পড়তে যাবে, শিক্ষাঙ্গনে বাচ্চাদের মৃতদেহ পাওয়া যাবে, এটা অন্তর থেকে এটা মানে মানে এর ঘৃণা জানাবার ভাষা নেই। কোথাও যেত, দেখা হলে বলতো যে একটু যাচ্ছি, যে একটু আসছি, এই বলতো। মানে মেয়ে হিসেবে জেনুইন, কোনো ইয়ে নেই, কোনো মুখে সবার সাথে কথা বলতো, সবার সাথে হেসে খেলে থাকতো। সন্তান তাদের বাবা মার পরিস্থিতি কী হবে আমরা বুঝতে পারছি। আমাদের কাছে সত্যিই খুব দুঃখজনক ঘটনা, এটা ভাবা যায় না। সকাল থেকে উঠে আর কোনো দিকে কিছু ভাবতে পারছি না। ঘর থেকেই বেরোতো না, তাহলে পড়াশোনা নিয়ে থাকতো। ও খুব ভালো, ভদ্র, নরম মেয়ে। মা বাবাও আস্তে কথা বলে, মাও আছে, কিন্তু মাকে একটু ভয় পেত। মা একটু রাখি না করলে তো হয় না। মিনু তুমি তোমার শরীর এখন কেমন আছে? বলে এখন তো আছি ভালো, আমার মেয়েটা একটু মা কী করে বাঁচবে আমি যাই চিন্তা করছি। ওর মা খুব অবস্থা খারাপ, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, তো মেয়ের জন্যই বেঁচে আছে। খুব প্রচুর পয়সা খরচ করেছে বাবা। আপনার নাম? সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। পুরো মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন গোলরক্ষক আন্দ্রে ওনানা। ধারে তিনি যোগ দিয়েছেন তুর্কি সুপার লিগের ক্লাব ট্রাবজনস্পরে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে ম্যানিও। ওল্ড ট্রাফোর্ডে টালমাটাল 2 বছর এবং চলতি মৌসুমের শুরুতে দুর্বল পারফরম্যান্সের কারণে এই ক্যামেরুন গোলরক্ষক ম্যানিওর ফার্স্ট চয়েস হিসেবে নিজের জায়গা হারান। তাকে সিংহাসন ছাড়া করে নাম্বার 1 হিসেবে উত্থান হয়েছে আলতাই বাইন্দির। ESPNকে সূত্র জানায়, ওনানার এই চুক্তিতে কোনো লোন ফি নেই এবং স্থায়ীভাবে তুর্কি ক্লাবটিতে যাওয়ারও কোনো সুযোগ রাখা হয়নি। অর্থাৎ আগামী গ্রীষ্মে ম্যানচেস্টারে ফিরবেন ওনানা। পাশাপাশি ম্যানিওকে তার বেতনেও বহন করতে হবে না ধারের সময়। ওনানা ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন সেনে লেমেন্সের অ্যান্টওয়ার্প থেকে ম্যানিওতে যোগ দেওয়ার পর। যদিও গ্রীষ্মের শুরুতে তিনি ক্লাবটিতে থাকতে এবং নিজের জায়গার জন্য লড়াই করতে চেয়েছিলেন বলে সূত্র জানিয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাকসু নির্বাচনে এখনো বাকি 4 কেন্দ্রের ভোট গণনা, চূড়ান্ত ফলাফল সন্ধ্যায়। রাজধানীতে সবজির বাজারে উত্তাপ, মুরগির দাম আরও বাড়ল। রাজনৈতিক ভিন্নমত থাকলেও 15 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে নির্বাচন, জানালেন প্রেস সচিব। মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহরে বাংলাদেশি সহ 171 অবৈধ অভিবাসী আটক। এবং পুরো মৌসুমের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন গোলরক্ষক আন্দ্রে ওনানা। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।